হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল উই আর ফর ইউ। তো তোমাদের ফুড এসআইআর এক্সাম খুব শিগগিরই হয়তো হবে, যার নোটিফিকেশন বেরিয়েছে এবং তোমরা আশা করছি প্র্যাকটিস করছো। এছাড়াও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের খুব শিগগিরই ফর্ম বেরোবে এবং তোমরা সেখানে ফিল আপ করো এবং আমাদের সঙ্গে এখানে প্র্যাকটিস অবশ্যই করতে থাকো। এছাড়াও এসএসসি জিডি ক্লার্কশিপের যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো জিকে, তো সেই টাইপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে। তো প্রথমেই দেখো কি প্রশ্ন বলা আছে। কোশ্চেনগুলো খুব একটা শক্ত আছে তাও নয়, ইজি টু মডারেট সব রকমই বলা আছে। তো যেগুলো বেশি বেশি ঘোলায় তোমাদের সমস্যা হয় তেমন ধরনের প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো। তো প্রথমেই প্রথম প্রশ্ন কি বলে, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি দেখো এখানে প্রত্যেকটা অপশন কাছাকাছি এবং ইম্পর্টেন্ট। প্রথম অপশনে কি আছে, রাজা রামমোহন রায়, ইনিও কিন্তু স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও ডিরোজিও আছে, রাধাকান্ত দেব আছে এবং মধুসূদন দত্ত আছে, মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে প্রপার অ্যান্সার বা প্রমিনেন্ট অ্যান্সার কোনটা হবে? রাজা রামমোহন রায় কি হবে? স্কুল বুক সোসাইটি কি প্রতিষ্ঠা করেছিলেন? অবভিয়াসলি অনেকে ঠিক মানে এটাকে টাচ করবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে না। তো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা অ্যাকচুয়ালি কে করেন? অপশন সি, কে করেন? রাধাকান্ত দেব। ঠিক আছে, রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন আসি। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? খুব ভালো প্রশ্ন। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? অপশন অনুযায়ী এখানে অন্য কিছু হচ্ছে, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে অপশন অনুযায়ী এটা হচ্ছে তাই। তো অপশন অনুযায়ী এখানে কোনটা উত্তর হবে? যদি বলতো ভারতের বৃহত্তম মরুভূমি, তাহলে কি হতো? থর হতো। ভারতের বৃহত্তম মরুভূমি কি হতো? থর হতো। তাহলে এখানে বিশ্বের বৃহত্তম মরুভূমি কি হবে? থর নিশ্চয়ই হবে না। অপশন বি কি আছে? সাহারা। সাহারা কিন্তু প্রায় আফ্রিকার মধ্যভাগ জুড়ে অনেক কটা দেশ জুড়ে অবস্থিত সাহারা। এছাড়াও কি গোবি, গোবি চীনের দিকে আছে। এছাড়া সেনারান, এটা কোথায় আছে? অ্যাকচুয়ালি মনে হচ্ছে কোথাও ট্রাইবিং মিস্টেক আছে এটা। ঠিক আছে, তাহলে বিশ্বের বৃহত্তম মরুভূমি অপশন অনুযায়ী এখানে কি আসবে আনসার? অপশন বি, সাহারা। ভারতের বললে থর হতো। তো অ্যাকচুয়ালি যদি বিশ্বের বৃহত্তম মরুভূমি বলা হয় তাহলে কি বলা হয়? আটলান্টিক বলা হয়। ঠিক আছে, আটলান্টিক। কারণ মরুভূমি দু ধরনের হয়, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট, আর একটা হচ্ছে হট ডেজার্ট। ক্লিয়ার? একটা কোল্ড ডেজার্ট, একটা হচ্ছে হট ডেজার্ট। যদি বলে মরুভূমি তাহলে দুটোই পড়ে গেল। তাহলে আমার থালার থেকেও বৃহত্তম কি? আটলান্টিক। অ্যাকচুয়ালি ঠিক আছে, আর্কটিক বা আটলান্টিক যেটা আছে টোটাল, সরি আটলান্টিক বলছি, আন্টার্কটিকা। আটলান্টিক না, আটলান্টিক তো মহাসাগর। আন্টার্কটিকা, আন্টার্কটিকা। ঠিক আছে, আন্টার্কটিকা যেটা আছে আন্টার্কটিকার মধ্যে, সেখানে পুরোপুরি বরফে ঢাকা এবং সেটি সাহারার থেকে অনেক বড়, যেটাকে আর্কটিক অ্যাকচুয়ালি বলা হয়। তো সেটা আমার কি হবে? বিশ্বের বৃহত্তম মরুভূমি হবে। যদি অপশনে ওটা থাকতো তাহলে কিন্তু আমার আন্টার্কটিকাই হতো। ক্লিয়ার? যেহেতু অপশনে নেই তাহলে অ্যান্সার কি হলো আমার? এখানে সাহারা হলো। এবার যদি বলে কোনটি বিশ্বের বৃহত্তম হট ডেজার্ট, যদি উল্লেখ করে দেয় তাহলে তো সাহারা অবভিয়াসলি হয়ে গেল। কিন্তু যদি বলতো শুধু মরুভূমি কোনটা, তাহলে কিন্তু আমার এখানে আন্টার্কটিকা অ্যান্সার হতো যদি অপশনে থাকতো। তো এই টাইপের সমস্যাগুলো দূর করে নেবে, কোনো রকম ঝামেলা রাখবে না বা মনের মধ্যে কোনো রকম গিল্টি রাখবে না। আশা করি তোমাদের তাহলে আস্তে ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আসি। কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ভালো প্রশ্ন, যে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ভারতে কোথায় অবস্থিত? যা পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলে? পূর্ব বর্ধমান, অবশ্যই জানো। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। কিন্তু যদি বলে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? কোথায় বললাম? যদি বলে পশ্চিমবঙ্গে, তাহলে উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের বললে চুঁচুড়া হবে। চুঁচুড়া। ঠিক আছে, পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে কি আছে? ধান গবেষণা কেন্দ্র রয়েছে। কিন্তু কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ কি বলা যায়? চেন্নাই। অপশন সি বেঙ্গালুরু। অপশন সি কলকাতা। অপশন ডি কটক। তাহলে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা কোনটাই নয়, কোনটা হবে? অপশন ডি, পাশের রাজ্য উড়িষ্যা। উড়িষ্যার কটকে আমাদের কি অবস্থিত? কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। ক্লিয়ার হয়েছে? তো আশা করি এই টাইপের প্রশ্নগুলো পাবে এবং আশা করি তোমাদের যে সমস্ত ডাউট সেগুলো দূর হবে। মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এটা একদমই ইজি প্রশ্ন করে দিয়েছে, যে ভারত, চীন, ভুটান, নেপাল কোন দেশে অবস্থিত? সবাই জানো মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? অবভিয়াসলি ডি, নেপালে অবস্থিত। অ্যাকচুয়ালি বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত জানো? 8,848.88 মিটার। ঠিক আছে, 8,848.88 মিটার অ্যাকচুয়ালি মাউন্ট এভারেস্টের প্রমিনেন্ট উচ্চতা। নেক্সট প্রশ্নে আসি। কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল কোন চাষের জন্য উপযোগী? কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল কোন চাষের জন্য উপযোগী? অপশন এ কি বলা যায়? ধান। অপশন বি চা। অপশন সি গম। অপশন সি তুলা। ধানের জন্য কেমন জলযুক্ত মাটির প্রয়োজন হয়? বেশি দোআঁশ। চায়ের জন্য কেমন মাটির প্রয়োজন হয়? রেড মৃত্তিকা, লাল টাইপের। গমের জন্য কেমন মৃত্তিকা প্রয়োজন? গমের জন্য দোআঁশ, লাল দুটি হয় মেনলি। তুলা চাষের জন্য কোনটা সব থেকে বেশি? তো ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা। ক্লিয়ার হয়েছে? একে আর একটা কি নামের আর এক নাম হচ্ছে চার্নোজেম। চার্নোজেম কি মৃত্তিকা? চার্নোজেম। কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী? সেটা হচ্ছে তুলা। এই কৃষ্ণ মৃত্তিকার এক নাম কি? চার্নোজেম মাটি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসি। কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? ঠিক আছে, কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? অপশন এ কি বলা যায়? চেন্নাই। অপশন বি মুম্বাই। অপশন সি নিউ দিল্লি। অপশন ডি কলকাতা।
তো ভারতের প্রবেশদ্বার কোন দিক দিয়ে হবে? নিশ্চয়ই কখন কোনো ব্যক্তি যখন ভারতে প্রবেশ করেছিল, এটা নিশ্চয়ই আজকের কথা চিন্তা ভাবনা করে করা হয়নি। অর্থাৎ অতীতকাল থেকে মানুষ কিভাবে প্রবেশ করেছে, অতীতকালে বেশিরভাগ মানুষ সমুদ্র বন্দরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে। তাই এখানে প্রত্যেকটা দেশের মধ্যে একমাত্র সমুদ্র বন্দর ঠিকঠাক কার আছে? মুম্বাই আছে, ঠিক আছে? দুটো আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান গেট আর হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া। এই দুটোতে তোমাদের কনফিউশন হয়, এই দুটোর উত্তর কি হবে কমেন্ট সেকশনে জানাও যে ইন্ডিয়ান গেট কোথায় অবস্থিত আর গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত। নেক্সট প্রশ্ন আসি, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? এটা কাকে বলা হয়? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ? এ বলা হচ্ছে রাশিয়া, বি বলা হচ্ছে জাপান, সি বলা হচ্ছে চীন এবং ডি বলা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ এখানে বলেনি, ওটা অবশ্যই জানো কাকে বলা হয়? নরওয়েকে বলা হয়। নরওয়ে, সুইডেন দিকের দেশগুলোকে নিশীথ সূর্যের দেশ। কোন দেশকে বলা যায় উদীয়মান সূর্যের দেশ? প্রথম দিকে সূর্য উদয় হচ্ছে কোন দেশে? পূর্ব দিকে অবস্থিত রাশিয়া, জাপান, চীন, কি হবে অবস্থান? অপশন বি হবে কে? জাপান। অপশন বি জাপান। নেক্সট কোয়েশ্চন আসি, কোন শহরকে ভারতের গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলে? এটা অনেকেই জানো, পিঙ্ক সিটি কাকে বলে? অবশ্যই একভাবেই মেরে দেবে, কে? অপশন বি জয়পুরকে বলা হয় ভারতের পিঙ্ক সিটি। কলকাতায় কি বলা হয়? কলকাতার অনেক নাম আছে, কলকাতাকে বলা হয় আনন্দনগরী, ঠিক আছে? আনন্দনগরী বা এনজয় সিটি। আরো কি নাম আছে? প্রাসাদ নগরী। এই প্রশ্নগুলো কিন্তু পিএসসিতেও পাবে বা অন্যান্য প্রশ্নগুলোও পাতে পারো। কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী, আনন্দনগরী, আর কি বলা হয়? মিছিলের শহর। কলকাতায় প্রচুর মিছিল হয় সারাদিনে, মানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি মিছিল কলকাতাতেই হয়। ওই জন্য কলকাতাকে বলা হয় মিছিলের শহর, প্রাসাদ নগরী, আনন্দনগরী, এতগুলোর নাম। আর জয়পুরের কি নাম হয়ে গেল আমার? গোলাপি শহর বা পিঙ্ক সিটি। আর একটা হচ্ছে ব্লু সিটি। ব্লু সিটি কাকে বলা হয়? নীল সিটি, এ বলা হয় যোধপুরকে। তাহলে একটা প্রশ্নের মধ্যে একাধিক উত্তর পেয়ে গেলে, আশা করি এগুলো তোমরা লিখে নেবে বা ভুলবে না। তো এই টাইপের প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের আশা করছি জিকেতে যতটা পারা যায় ভান্ডার ঢেলে ঢেলে দেওয়া যায়, যাতে তোমরা আরো প্রমিনেন্ট অ্যান্সার পেয়ে থাকো। নেক্সট প্রশ্ন আসি, ভারতের কোন রাজ্যে মরুভূমি আছে? এটা অবভিয়াসলি অনেক ইজি প্রশ্ন, সবাই পারবে। যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান। কোথায়? ডি রাজস্থান। এখনই পেলাম যে থর মরুভূমি ভারতের কি মরুভূমি? বৃহত্তম কোথায় অবস্থিত? রাজস্থানে। অন্যান্য যে কোনো জায়গাতে কোনো রকম কিন্তু মরুভূমি পাওয়া যায় না। মেনলি কর্ণাটকে কি দেখতে পাওয়া যায়? ডেকেন ট্র্যাপ। ডেকেন ট্র্যাপ পাওয়া যায় কোথায়? মেনলি কর্ণাটকে। ডেকেন ট্র্যাপে কি? যেখানে উঁচু নিচু রাস্তা থাকে, বিশেষ করে নিরক্ষরেখার কাছাকাছি হয় এবং বৃষ্টিপাত ব্যাপক থাকে। তো ডেকেন ট্র্যাপ বা ডিমের ঝুড়ির মতো অংশ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এগুলোই বেশি বেশি দেখা যায়, ঠিক আছে? নেক্সট পরে আসি, আর একেবারে মধ্যপ্রদেশকে তুমি এটা বলতে পারো হার্ট অফ ইন্ডিয়া। মধ্যপ্রদেশকে কি বলা হয়? হার্ট অফ ইন্ডিয়া। একাধিক কিন্তু নাম আছে, ঠিক আছে? মধ্যপ্রদেশকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশকে কি বলা হয়? রামরাজ্য, কারণ এখানে রামের জন্মগ্রহণ হয়, ঠিক আছে? রামরাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে। এছাড়া বর্তমানে সবথেকে বেশি জিডিপি এখন উত্তরপ্রদেশ কিন্তু টপকে দেবে বলছে মহারাষ্ট্র এবং গুজরাটকে, দেখা যাক সেটা। পরের প্রশ্ন আসি, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? তো নর্মালি সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। এখানে উত্তর কোনটা হবে? অবভিয়াসলি বি হবে, লর্ড উইলিয়াম বেন্টিং। কার সাহায্যে? রাজা রামমোহন রায়ের সাহায্য নিয়ে। কত সাল? 1829 সালে সতীদাহ প্রথা কিন্তু বন্ধ করে দিয়েছিল। যখন রাজা রামমোহন রায়ের বৌদিকে চিতায় দেওয়া হচ্ছিল, সরি চিতায় বলাটা ভুল, মানে যখন তিনি বিধবা হন তখন তারও এরকম একটা কন্ডিশন আছে যে সতীদাহ প্রথা তাকেও করা হবে, এবং তার পরবর্তীকালেই তিনি এই আইন পাস করেন এবং একটা বড়সড় যে কুপ্রথা চলছিল সেটা কিন্তু রদ হয়। এছাড়াও লর্ড ডালহৌসি কি কাজ? লর্ড ডালহৌসি ভারতের পোস্ট অফিসের জনক বলা হয়, রেলের জনক বলা হয়, এবং তিনি বিধবা বিবাহ কিন্তু চালু করেছিলেন। বিধবা বিবাহ কে চালু করেন? লর্ড ডালহৌসি চালু করেন 1856 সালে। ক্লিয়ার? তো এখান থেকে অনেক কটা পেলে। লর্ড কার্জন বাংলা ভাগ করে, হ্যাঁ। লর্ড ক্লাইভও একজন শাসক ছিলেন। এছাড়া আর কি ছিল? ভারতের দীর্ঘতম নদী, যদি বলে ভারতের দীর্ঘতম নদী কি কি পেয়েছো? গঙ্গা আছে, যমুনা আছে, কাবেরী আছে, ব্রহ্মপুত্র আছে। তুমি ব্রহ্মপুত্র টোটাল দৈর্ঘ্য কিন্তু গঙ্গার থেকে অনেক বেশি। ব্রহ্মপুত্র ব্রহ্মার পুত্র, বরপুত্র নাম অনুসারেই হয়, কিন্তু গঙ্গা যেটা মা আমাদের বলা হয়, এই গঙ্গার থেকে কিন্তু ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য অনেক বেশি। তবু ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী নয়। কেন নয়? কারণ ব্রহ্মপুত্রর ম্যাক্সিমাম কোথায় ফ্লো হয়েছে? যেটা ইউপি বর্ডার থাকে উপর দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র ফ্লো হয়েছে এবং এই দিক দিয়ে এসে আমাদের ভারতে প্রবেশ করেছে। ক্লিয়ার? এটা কি বললাম? নর্থ ইস্ট সাইডে। তো ব্রহ্মপুত্র তিব্বতে কি নামে পরিচিত? প্রশ্নগুলো আসে। ব্রহ্মপুত্র তিব্বতে সাংপো নামে পরিচিত। ক্লিয়ার? তো এই ব্রহ্মপুত্র তিব্বতে বা বাইরের দেশে কি নামে পরিচিত? সাংপো। যখনই এই অরুণাচল প্রদেশে ঢুকলো, অরুণাচল প্রদেশের নাম কি হলো? ব্রহ্মপুত্রের নাম দিহং। যখনই ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে ঢুকলো তখন তার কি নাম হলো? দিহং।
অরুণাচল প্রদেশ থেকে ব্রহ্মপুত্র যখন আসামে ঢুকছে, আসামে তখন কি নাম হচ্ছে? আসামের নাম হচ্ছে এর ব্রহ্মপুত্র। ক্লিয়ার? তাহলে ব্রহ্মপুত্র প্রথমে নাম নয়, প্রথমে কি নাম? সাংপো, যেটা তিব্বতের দিক দিয়ে আসছে চায়না হয়ে। এরপর অরুণাচল প্রদেশে যখন ঢুকছে তার নাম হচ্ছে দিহং। তারপরে যখন আসামে ঢুকছে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে যখন আবার আসাম থেকে বাংলাদেশে ঢুকছে তখন তার নাম কি হয়ে যাচ্ছে? তার নাম কি হয়ে যাচ্ছে? সরি, তার নাম হচ্ছে যমুনা। যখন বাংলাদেশে ব্রহ্মপুত্র ঢুকলো তার নাম কি? যমুনা। এদিক থেকে আরেকটা নদী আসছে তার নাম কি? গঙ্গা। গঙ্গা যখন বাংলাদেশে ঢুকছে তার নাম কি হচ্ছে? পদ্মা। পরবর্তীকালে এই পদ্মা আর যমুনা একসঙ্গে মিলে যাচ্ছে, দিয়ে আবার প্রবাহিত হয়ে কোথায় পড়ছে? বঙ্গোপসাগরে। তাহলে এই যখন মিলিত হলো তখন কি নাম হলো? পদ্মা আর যমুনার মিলিত নাম হয়ে গেল মেঘনা। ক্লিয়ার? তাহলে এর এতগুলো নাম আছে এবং এগুলো কিন্তু পরীক্ষায় ব্যাপকভাবে দেয়। তাহলে ব্রহ্মপুত্র গঙ্গার থেকে বৃহত্তম হওয়ার সত্ত্বেও ভারতের বৃহত্তম নদী নয়। কেন নয়? কারণ ব্রহ্মপুত্র বেশিরভাগ অংশ বাইরে দিয়ে এসছে, যার জন্য এটা ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্যযুক্ত নদী নয়। তো ভারতের দীর্ঘতম নদী কোনটা? গঙ্গা। গঙ্গার ফ্লো বা নদীর বিভিন্ন রকম শ্রেণীবিভাগ যদি তোমরা চাও আমি এটা ডিটেলসে ক্লাস আনার চেষ্টা করব। গঙ্গার নদীর দৈর্ঘ্য কত আসে? গঙ্গা নদীর দৈর্ঘ্য মনে রাখবে 25-25। সব থেকে সোজা 25-25। গঙ্গা নদীর দৈর্ঘ্য কি টোটাল 25-25 দৈর্ঘ্য, মনে রাখলেই হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে অনেক কটা প্রশ্ন পেলে এবং ধীরে ধীরে বুঝেছো। ভবিষ্যতে যদি তোমাদের কাজে লাগে আমি ম্যাপ দিয়ে করাতে পারি, আমার অসুবিধা নেই, কিন্তু তোমাদের খিদে থাকতে হবে অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে। নেক্সট প্রশ্ন আসি, যে কোনটি চুম্বকযুক্ত পদার্থ নয়? কোনটি চুম্বকীয় পদার্থ নয়? ভালো প্রশ্ন। কি বলেছে? কোনটি চুম্বক পদার্থ নয়? তাহলে ইস্পাত। ইস্পাত কি লোহারই একটি অংশ? তাহলে এটা অবশ্যই চুম্বকযুক্ত হবে। আমি বলেছে নয় কোনটা? নিকেল। নিকেলও কি আমার? নিকেল, কোবাল্ট, এগুলো কিসের অংশ? সবই একটা লোহা বা ম্যাগনেটিক ফোরের অংশ, সবই ম্যাগনেটিক ফোর, প্যারাম্যাগনেটিক ফোরের অংশ। নিকেল, কোবাল্ট এটাও। পিতল। পিতল মানে কি আমরা জানি কি দিয়ে তৈরি? পিতল হচ্ছে তামা। কপার আর কি দিয়ে তৈরি হয়? তামা আর জিঙ্ক। কপার, তামা এবং জিঙ্ক কোনোটাই কিন্তু লোহা দ্বারা চৌম্বক দ্বারা আক্রান্ত হয় না। এই পিতলটাই কি হবে? চুম্বক পদার্থ হবে না। তো এইভাবে তুমি বুঝে বুঝে ধীরে ধীরে করতে পারো। আশা করি বোঝা গেছে। অবশ্যই আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের সঙ্গে একটা বড় জিকে সেশন করতে পারি এবং তোমাদের যাতে কাজে লাগে। বলছে কচ্ছপ কোন শ্রেণীভুক্ত? এটা ক ছয় ছয় হতো। কচ্ছপ কোন শ্রেণীভুক্ত? অ্যাকচুয়ালি কচ্ছপ কোন ধরনের? সরীসৃপ, উভচর, মৎস্য নাকি স্তন্যপায়ী? স্তন্যপায়ী মোটেও নয়, মৎস্যও নয়। উভচর কি? যারা ড্যাঙায় এবং জলে দু জায়গাতেই থাকে। তা আমি কুমিরকে বলতে পারি না যে কুমির আমার উভচর প্রাণী। কুমির ম্যাক্সিমাম জলেতে তারা সময় কাটায়, মাঝে মাঝে উপর দিকে উঠে আসে। সরীসৃপ টাইপেরই আমরা বলি কুমিরকেও। কচ্ছপও কি হবে? সরীসৃপ আকৃতির প্রাণী। তাই কচ্ছপ কোন শ্রেণীভুক্ত? সরীসৃপ বা রেপটাইলস। নেক্সট আসি প্রশ্নে, রক্তচাপ পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? ভালো প্রশ্ন। যে রক্তচাপ মাপতে কোনটি ব্যবহৃত হয়? স্টিরিওস্কোপ, স্ফিগমোম্যানোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার। প্রধানত রক্তচাপ মাপতে কোনটা ইউজ করা হয়? বি, স্ফিগমোম্যানোমিটার। ক্লিয়ার? অ্যানিমোমিটার বায়ুর চাপ মাপতে, থার্মোমিটার আমাদের শরীরের উষ্ণতা মাপতে। তাপ মাপতে নয় কিন্তু, উষ্ণতা মাপতে। তাপ মাপতে কি ইউজ করা হয়? ক্যালোরিমিটার। এটা কি তাপ মাপতে লাগে? ক্যালোরি মানে তাপ, তাপ মাপতে লাগে ক্যালোরিমিটার, উষ্ণতা মাপতে লাগে থার্মোমিটার, বায়ুর চাপ মাপতে লাগে অ্যানিমোমিটার, সিগমোমিটার। আমার রক্তচাপ মাপতে স্টিথিওস্কোপটা কি কাজে লাগে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, যদি কেউ জেনে থাকো আমি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। নেক্সট প্রশ্নে আসি, যে আকাশ নীল কেন দেখায়? খুব ভালো প্রশ্ন। আকাশ নীল কেন দেখায়? আকাশ কি যে কারণে নীল দেখায়, সমুদ্রের জলও সেই একই কারণে নীল দেখায়। ঠিক আছে? সমুদ্রের জলও সেই একই কারণে নীল দেখায়। কি কারণে? প্রতিফলন, ওজোন স্তর, নীলাভ গ্যাসের উপস্থিতি, নাকি প্রতিসরণ। প্রতিসরণ মানে কোনটা? যখন আমি কোনো একটা লাঠি ঢোকালাম সেটা একটু বেঁকে গেল, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? প্রতিসরণ। সমুদ্রের জলে নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার নেই। সমুদ্রের জলে নিশ্চয়ই নীলাভ গ্যাসের উপস্থিতিও নেই। সমুদ্রের জলে নিশ্চয়ই ওজোন স্তরের কোনো ব্যাপার নেই। তাহলে আকাশ নীল দেখানো বা সমুদ্রের জল নীল দেখানোর একটাই কারণ কি? প্রতিফলন বা স্ক্যাটারিং। ঠিক আছে? প্রতিফলন বা স্ক্যাটারিং। তাহলে আকাশ নীল দেখানোর কারণ কি? মেনলি এখানে অপশন অনুযায়ী প্রতিফলন। তাহলে এই ছিল আজকে 15টা বেস্ট প্রশ্ন, যেগুলো তোমাদের জিকে এর প্রশ্ন, যেগুলো প্রত্যেক পরীক্ষায় আসার মতো। আশা করি তোমাদের সেশন ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এখান থেকে কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো। অনেক খেটে তোমাদের জন্য করতে হয় এবং এর থেকেও আমি আরো বড় জিকে এর ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, কিন্তু তোমরা আমার সঙ্গে এসো, আরো সবাইকে যুক্ত করো। এবং আমি চাই তোমাদের সঙ্গে লাইভ সেশন করতে, যেখানে তোমরা উত্তর দেবে, আমিও দেবো, এবং বড় ক্লাস করতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।